সবাইকে ম্যাথমেটিক্সে স্বাগত। তোমাদের সবার অনুরোধ মতো আজকে ঠিক শেষ পর্বের ম্যাথমেটিক্সের সাজেশন নিয়ে চলে এসেছি। এখানে ক্লাস 12-এর 4th সেমিস্টারের ম্যাথমেটিক্সের সাজেশন, বিস্তারিত অধ্যায়ভিত্তিক সাজেশন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে। এর আগে তোমরা কিছু শর্টসের সাজেশন দেখেছো এবং তোমাদের অনুরোধ মতো আমি এই ভিডিওতে তোমাদের ম্যাথমেটিক্সের সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথমে এখানে আমি বলে নিই যে ম্যাথমেটিক্সের অ্যাকচুয়াল সাজেশন বলে কিছু হয় না, তবে প্যাটার্নটা যদি সালের কোশ্চেন লক্ষ্য করা যায়, প্যাটার্ন বোঝা যায় বা একটা প্রবণতা বোঝা যায়। সেই প্রবণতা থেকে এই সাজেশন, তো আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে। অবশ্যই তোমরা পরীক্ষা হলে যখন প্রশ্ন পাবে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এই প্যাটার্নটা কতটা কার্যকরী। তো অধ্যায়ভিত্তিক 40 নম্বরের সম্পূর্ণ এখানে থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন থাকবে, কিছুটা 4 নম্বর 5 নম্বরের এই ধরনের প্রশ্ন থাকবে। তো আশা করি তোমাদের এই সাজেশন খুব কার্যকরী হবে। তো ইউনিট 1-এর ক্ষেত্রে আমরা এখানে ভেক্টর ও ত্রিমাত্রিক জ্যামিতি বা 3 ডাইমেনশনাল যে জিওমেট্রি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভেক্টরের ক্ষেত্রে, ভেক্টর বীজগণিতের ক্ষেত্রে প্রথমে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে কয়েকটা টাইপে আমি ভাগ করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কতগুলো টাইপে আলাদা আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এই টাইপগুলো আলাদা আলাদা করা আছে, যেগুলো তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এবং শেষ মুহূর্তে এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে, যেগুলো না প্র্যাকটিস করে যাওয়াটা পরীক্ষা হলে খুব বিপজ্জনক হতে পারে। তো সেই জন্য বলবো যে যেই ধরনের আমি প্রত্যেকটা টাইপ বলবো, সেই টাইপের অঙ্কগুলো, এখানে ডাটা আমি বলছি না, পার্টিকুলার ডাটা আলোচনা করছি না, পরবর্তীকালে এটা আলোচনা করে দেবো কোন ধরনের প্রশ্ন সেটা আমরা নিয়ে আলোচনা হবে। তো এই মুহূর্তে আমরা ডাটা নিয়ে আলাদা করে করছি না, টাইপটা নিয়ে আলাদা করছি। টাইপ 1-এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে লম্ব এবং সমান্তরাল ভেক্টর, এখানে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের একটা সূত্রের অ্যাপ্লিকেশন। এখানে দুটি ভেক্টর লম্ব হবে যখন a ডট b = 0 এবং সমান্তরাল হবে a ক্রস b = 0 ভেক্টরের ক্ষেত্রে। এই ক্ষেত্রে এই দুটোকে কাজে লাগিয়ে অঙ্ক আসবে এবং যেখানে ল্যামডার মান বের করতে হবে। দুটি ভেক্টর যখন পরস্পর লম্ব হবে সেক্ষেত্রে ল্যামডার মানটা বের করতে হবে। তো এইভাবে এই ধরনের প্রশ্ন আসবে। দ্বিতীয় যেটা টাইপ হচ্ছে সেটা হচ্ছে অভিক্ষেপ বা প্রজেকশন। তো অভিক্ষেপের ক্ষেত্রে এ ভেক্টরের উপরে, বি ভেক্টরের উপরে এ ভেক্টরের স্কেলার এবং ভেক্টর অভিক্ষেপ নির্ণয়। এখানে সূত্রটা দেওয়া আছে a ডট b বাই মডুলাস b। তো এটার ক্ষেত্রে এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা ভেক্টরে অবশ্যই প্র্যাকটিস করেছো এবং যার মুহূর্তে এই ধরনের অঙ্কগুলো দেখে যাবে অবশ্যই, এই টাইপের যত অঙ্ক আছে। তো টাইপ 3-র ক্ষেত্রে হচ্ছে মান নির্ণয় এবং কোণের মান নির্ণয়। কোণ, এই ক্ষেত্রে কোণটা নির্ণয় করতে হতে পারে। তো এখানে সূত্র আসবে a প্লাস b এর যে সাংখ্যমানের স্কোয়ার, তো সেক্ষেত্রে এ ভেক্টরের সাংখ্যমান তার স্কোয়ার, বি ভেক্টরের সাংখ্যমান স্কোয়ার, মডুলাস এস ভেক্টর স্কোয়ার বি ভেক্টর স্কোয়ার প্লাস 2 × এ ভেক্টর ডট বি ভেক্টর, এই সূত্রে ব্যবহার করে, কিংবা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর = 0 হলে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, এইটার মান কত হবে। এই ধরনের এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক আছে, কিন্তু শুধু যে এই দুটো টাইপ নয়। তো এই যে টাইপটা মেনলি এই যে সূত্র প্রয়োগ করে, তো এখানে বিভিন্ন ধরনের মান দেওয়া থাকবে। কোনটায় এর মান দেওয়া থাকতে পারে, বির মান দেওয়া থাকতে পারে, সেখান থেকে একটা কোণের মান নির্ণয় করতে হতে পারে এবং নানা ধরনের থাকতে পারে যেখানে কোণ এবং মান নির্ণয়ের ব্যাপার থাকে। এরপরে চলে আছে জ্যামিতিক প্রয়োগ। জ্যামিতিক প্রয়োগের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে ত্রিভুজের ক্ষেত্রফল
মড এটা সাংখ্য মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আবার সামান্তরিকের ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। সামান্তরিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে হাফ থাকবে না। তো এই ধরনের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে কিন্তু ভেক্টর বীজগণিতের ক্ষেত্রে এই অঙ্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা দেখে যাবে। এরপরে চলে যাচ্ছি জিওমেট্রির ক্ষেত্রে কোসাইন, ডাইরেকশন কোসাইন এবং ডাইরেকশন রেশিও খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের শর্ট কোশ্চেন এখান থেকে প্রায়শই আসে। দুটি বিন্দুর সরলরেখার দিক অনুপাত এবং দিক কোসাইন নির্ণয়, ডাইরেকশন কোসাইন এবং ডাইরেকশন রেশিও দুটো নির্ণয় করতে হবে। আর এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজিক্যাল টু 1 এই সম্পর্কটা প্রমাণ করতে হবে। এই প্রমাণ করতে হবে মানে কি ডাইরেক্ট সূত্র প্রমাণ নয়, এক্ষেত্রে কোনো একটা মান অমিল থাকবে, মান দেওয়া থাকবে না। এল এর মান হতে পারে, এম এর মান হতে পারে, এন এর মান হতে পারে, সেখান থেকে এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে ওই মানটা নির্ণয় করতে হতে পারে। একটি রেখা এক্স ওয়াই জেড এর অক্ষের সঙ্গে আলফা বিটা গামা কোণ করলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামার মান নির্ণয় করতে হতে পারে। এখানে এছাড়াও জ্যামিতিক অন্য কোনো মান দেওয়া থাকতে পারে, এটা সাইন স্কোয়ার না দিয়ে এটা কস টু আলফা, কস টু বিটা, কস টু গামা থাকতে পারে। এবং নানান ধরনের এই মেন সূত্র এটা, তো এটাকে কাজে লাগিয়ে নানান ধরনের সূত্র এখানে করতে হতে পারে। তো এই গেল এটা ডাইরেকশন কোসাইন এবং ডাইরেকশন রেশিও। এরপরে চলে যাচ্ছি সরলরেখা। সরলরেখার বা স্ট্রেট লাইন, 3 ডাইমেনশনের স্ট্রেট লাইন। তো এই স্ট্রেট লাইন থেকে 5 নম্বরের আসার সম্ভাবনা আছে টাইপ 1, যেটা ন্যূনতম দূরত্ব বা শর্টেস্ট ডিস্টেন্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে দুটি বিষমতল বা স্কিউ লাইন থাকবে এবং সরলরেখার ভেক্টর বা কার্টেসিয়ান যে সমীকরণ দেওয়া থাকবে তার মধ্যবর্তী যে ন্যূনতম দূরত্ব, শর্টেস্ট ডিস্টেন্স, সেইটা নির্ণয় করতে হবে। এখানে শর্টেস্ট ডিস্টেন্সের সূত্রটা দেওয়া থাকলো। আশা করি তোমরা এই ধরনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে যাবে। একটা দুটো প্র্যাকটিস খুব ভালো করে করলে বা সব অঙ্কই একই রকম, এটাতে কোনো সমস্যা নেই। এরপরে সমীকরণ গঠন টাইপ 2। টাইপ 2-র ক্ষেত্রে এখানে বলেছে একটি বিন্দু এবং একটি ভেক্টরের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এভাবে থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ গঠন এবং দুটি বিন্দুগামী সরলরেখার কার্টেসীয় এবং ভেক্টর সমীকরণ গঠন করে, এই দুটোটাই খেয়াল রাখতে হবে। যে এই ধরনের যে অঙ্কগুলো আছে, আমি শুধু টাইপগুলো বলে আছি, ডাটাটা কিন্তু মিলতে পারে, না মিলতে পারে, না মেলার সম্ভাবনা প্রবল, কিন্তু টাইপটা যদি জানা থাকে তাহলে কিন্তু খুবই পরীক্ষা হলে খুবই গুরুত্বপূর্ণ হয়। আর অঙ্ক তো যদি ডাটা একটু এদিক ওদিক হয় সেক্ষেত্রে শুধু যোগ বিয়োগ গুণ ভাগের পরিবর্তন, না হলে কোনো পরিবর্তন নেই। সেই জন্য যে কোনো 2-3টে অঙ্ক একটা টাইপের যদি করা থাকে তাহলে কিন্তু পরীক্ষা হলে ওই ধরনের অঙ্ক করাটা কোনো ব্যাপার নয়। এবং অঙ্কটায় ডেপথে গিয়ে ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝে তবে অঙ্কটা ওখানে গিয়ে করতে পারবে। এরপরে চলে যাই টাইপ 3। টাইপ 3-তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কোণ নির্ণয়। কোণ নির্ণয়, এখানে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। এই ধরনের অঙ্ক প্রায়শই থাকে। এরপরে চলে যাচ্ছে সমতল বা প্লেনস। তো এখানে সমতলের ক্ষেত্রে 3টে বিন্দুগামী সমতল সরলরেখার সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে এবং দুটি সমতলের ছেদবিন্দুগামী এবং অন্য একটি শর্তযুক্ত, তো যে কোনো বিন্দুগামী হতে পারে, কোনো তলের ওপর লম্ব হতে পারে, তার সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। আর একটা আছে কি, একটি বিন্দু থেকে সমতলের লম্ব দূরত্ব এবং পাদবিন্দু স্থানাঙ্ক। এই কয়েকটি টাইপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো এই ধরনের ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা, তাই ভালো করে এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস রাখার দরকার আছে। তো পরের ইউনিটে যাওয়ার আগে আমি বলবো, যারা যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে নাও। এটি মূলত 9, 10, 11, 12 স্টুডেন্টদের জন্য এবং তোমাদের পরিচিত যারা যারা আছে এইসব ক্লাসের মধ্যে তাদেরকে অবশ্যই বলবে, রেফার করবে যে এই ধরনের নানা ধরনের সিরিজ আসবে, নানা ধরনের ভিডিও তৈরি হবে। তো সেটা তোমাদের কিন্তু ভীষণ কাজে লাগবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো পরবর্তী ইউনিটে চলে যাই। পরবর্তী ইউনিট যেটা আছে কলনবিদ্যা বা ক্যালকুলাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিট। এখানে আমাদের যেটা দেখা যাবে 4টা জিনিস আছে। একটা হচ্ছে নির্দিষ্ট সমাকলন, অনির্দিষ্ট সমাকলন, অবকল সমীকরণ এবং প্রয়োগ। তো এখানে প্রথমে অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনিট ইন্টিগ্রালের
ব্যাপারে আসি। এখানে প্রথম যে টাইপটা আংশিক সমাকলন বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্টস। তো এখানে কতগুলো আমাদের এক্সাম্পল দেওয়া আছে। এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স, এইটা এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, লগ এক্স ডিএক্স, এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে। স্পেশাল ফর্ম আছে এখানে, একটা সূত্র, স্পেশাল টাইপের সূত্র আছে, এই সূত্র দিয়ে যাবতীয় অঙ্ক, বেশ কয়েকটি অঙ্ক কিন্তু আছে, তোমরা সৌরেন্দ্রের বইতে দেখতে পারো। এখানে কিন্তু এই টাইপের বেশ কয়েকটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, এইটা যদি একটা ডেরিভেটিভের সাপেক্ষে আর একটা প্লেন ফাংশনের সাপেক্ষে গুণ আছে ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে, তো এটার অ্যাজ এ রেজাল্ট আমরা এটা এখানে এর ইন্টিগ্রেশন করব, যার ফলে এখানে ই টু দি পাওয়ার এক্স আর এফ এক্স প্লাস সি এটা পাবো। তো এই ধরনের সূত্র, এটা কি উত্তর হবে আমরা কোশ্চেন দেখেই সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাব, কিন্তু আমাদের ওখানে ক্যালকুলেশন করে দেখাতে হবে। এটা শর্ট কোশ্চেনে যদি থাকে সেটাও করা যাবে এমসিকিউতে, আর যদি এমসিকিউ বলছি সরি, তো 2 নম্বরের কোশ্চেন বা লং কোশ্চেনে থাকে সেটাও কোনো অসুবিধা নেই, ছোট অঙ্ক এবং খুব সহজে হয়ে যাবে। এরপরে চলে যাচ্ছি টাইপ 2, বিশেষ আকারের থাকবে এটা। এটাকে যেমন ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে নিচের অংশটা, কিংবা পি এক্স প্লাস কিউ বাই রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো নিচের যে অংশটা, এখানে যে নিচের অংশটা দেখতে পাচ্ছি, এটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই ধরনের সূত্র যেগুলো থাকবে নিচে এই আকারে সাজালে, একটা বর্গ স্কোয়ার মাইনাস কনস্ট্যান্ট স্কোয়ার বা কনস্ট্যান্টের স্কোয়ার মাইনাস কোনো ভেরিয়েবলের বর্গ, তো এইটা যদি থাকে এখানে ডাইরেক্ট আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, এই আকারে সাজাতে পারবো এটাকে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে কি, নিচের যে অংশটা যেরকমভাবেই সাজে না কেন, সেটা ইকুয়াল টু জেড ধরে উপরের অংশটাকে ডেরিভেটিভ করে উপরের অংশটাকে নিয়ে গেলে সেখানেও সমাধান হবে। এই দুটো টাইপ এখানে ত্রিকোণমিতির আকার আছে, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ প্লাস বি কস এক্স বা ডিএক্স বাই এ সাইন স্কোয়ার প্লাস বি কস স্কোয়ার, এই ধরনের অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য, তাই ভালো করে প্র্যাকটিস করবে। তো ইন্টিগ্রেশনগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করার দরকার আছে, এই পরীক্ষা হলে কিন্তু এগুলো গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে বলে রাখি, সবের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের যখন ইনডিফিনিট ইন্টিগ্রাল আমরা করব, সব ক্ষেত্রে কিন্তু সিটাকে ডিফাইন করে দিতে হবে যে সি একটি সমাকল ধ্রুবক বলে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। এরপর চলে আছে নির্দিষ্ট সমাকল, নির্দিষ্ট বা ডেফিনিট ইন্টিগ্রাল। এখানে ডেফিনিট ইন্টিগ্রালের যে ধর্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রপার্টি, বেশ কয়েকটা প্রপার্টি আছে, যেই প্রপার্টিকে কাজে লাগিয়ে কিন্তু এই অঙ্কগুলো প্রত্যেক বছর আসে। এটা 2 নম্বরের কোশ্চেন আসবে। ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু ইন্টিগ্রেশন 0 টু এ এফ এ মাইনাস এক্স ডিএক্স, এইটাকে কাজে লাগিয়ে এই ধরনের যে অঙ্কগুলো, এগুলো কিন্তু লং কোশ্চেনও থাকতে পারে, আবার শর্ট কোশ্চেনও থাকতে পারে, বিভিন্ন রকমের থাকতে পারে। ইভেন ফাংশন, অড ফাংশনের ক্ষেত্রেও থাকতে পারে, কোনটার ক্ষেত্রে 0 হবে, কোনটার ক্ষেত্রে 2 গুণ হবে, সেটাও এর সঙ্গে সঙ্গে দেখে যাবে। এবারে দ্বিতীয় টাইপ যেটা হচ্ছে মডুলাস ফাংশন। মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। মডুলাসের ক্ষেত্রে কোন জায়গাটায় ভাঙতে হবে সেটা জানাটা জরুরি। এখানে দুটো উদাহরণ আছে, -2 মডুলাস 2x প্লাস 3 dx বা 0 to 4 x minus 1 মডুলাসের dx। তো এইখানে ওই বললাম যেটা জরুরি আমাদের হচ্ছে কোথায় এটাকে ভাঙবো, কোন অংশটাকে পজিটিভ করব, কোন অংশটাকে নেগেটিভ করব, এইটা দিয়েই আমাদের কিন্তু এই মডুলাস ফাংশন। এরপরে চলে যাচ্ছে অধ্যায় 7। অধ্যায় 7 যেটা এখানেও ধরেছি অবকল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে যেটা শর্ট কোশ্চেন 2 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে পড়ে ক্রম এবং মাত্রা, অর্ডার ও ডিগ্রি। তো ছোট প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। অর্ডার ডিগ্রি তোমরা দেখেছো কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে অর্ডারটা হবে না, সেটা লক্ষ্য রাখতে হবে, কোনটার ক্ষেত্রে হচ্ছে না, কোনটার ক্ষেত্রে হচ্ছে, হলে কতটা হচ্ছে সেটা ভালো করে জেনে কয়েকটা প্র্যাকটিস করে নিতে হবে বিভিন্ন টাইপের। এবারে টাইপ 1-এ এক্ষেত্রে আছে, এটা শর্ট কোশ্চেনের জন্য বললাম। এবারে টাইপ 2-র ক্ষেত্রে, টাইপ 1-এর ক্ষেত্রে যেটা আছে যে চলরাশি পৃথকীকরণ, ভেরিয়েবল সেপারেশন, ভেরিয়েবল সেপারেট করে দুটো আলাদা করে ইন্টিগ্রেশন করে সেখান থেকে আমরা অবকল সমীকরণের কে সলিউশন করতে পারি। টাইপ 2-র ক্ষেত্রে হচ্ছে সমমাত্রিক বা হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে কিন্তু y = vx ধরে অঙ্কগুলো কষতে হবে। dy dx x² + y² / 2xy, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু অনেক অঙ্ক পাবে তুমি সৌরেন্দ্রের বইতে, সেটা ভালো করে দেখে প্র্যাকটিস করে নেবে।
এরপরে চলে যাই টাইপ 3 যেটা আছে রৈখিক অবকল সমীকরণ বা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাতে বিশেষ কিছু বলার নেই। এটাতে শর্ট কোশ্চেন হিসেবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হতে পারে, কিংবা লং কোশ্চেনের ক্ষেত্রেও থাকতে পারে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে তারপরে এই কোশ্চেনকে সলভ করা, dy dx প্লাস py ইজিক্যাল টু কি, এই আকারের এটা হবে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এর সমাধান করতে হবে। তো এটা পার্টিকুলার কোনো অঙ্ক আমরা এখানে আলোচনা করলাম না, কিন্তু অনেকের অনুরোধ ছিল, সেই জন্য প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টারের উপরে আলাদা আলাদা টপিকের উপরে বিশদে যে পার্টিকুলার অঙ্ক নিয়ে, অবশ্যই সাজেস্টিভ অঙ্ক নিয়ে আমরা ঠিক জাস্ট পরেই ভিডিওগুলো ধীরে ধীরে আপলোড করব। আশা করি এই কদিন ছুটির মধ্যে তোমরা এই ধরনের যে সমস্ত সাজেশনের ভিডিওগুলো পেয়ে যাবে এবং সেগুলো প্র্যাকটিস করবে। চলে যাচ্ছি অবকল এবং সমাকলের প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা থেকে অঙ্ক আসবেই। তো সেক্ষেত্রে সাধারণ বক্ররেখা হিসেবে যেরকমের বৃত্ত, উপবৃত্ত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার, আর এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু 1, এর ক্ষেত্রফল নির্ণয় করা, ডাইরেক্ট ক্ষেত্রফল নির্ণয় করা এটা সমাকলের সাহায্যে, কিংবা দুটো দেওয়া থাকবে, সেখান থেকে দুটো আমাদের কার্ভ স্ট্রেট লাইন এর দেওয়া থাকবে, সেখান থেকে যে মধ্যবর্তী অঞ্চলটা কমন স্পেসটা তৈরি হবে তার যে ক্ষেত্রফলটা বের করতে হবে। এখানে প্রথমে যেটা বলা আছে যে অধিবৃত্ত এবং সরলরেখা, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে দুটো অধিবৃত্ত। এই ধরনের দুটো অধিবৃত্তের এটা আছে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax, এটা এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4ai। এটা এর মানটা কখনো কখনো বিভিন্ন রকম চেঞ্জ হতে পারে। এটা শুধু ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4x, এর মানটা 1, এখানেও এর মানটা 1 হতে পারে। দুটো এটা 4x, এটা 4i। আবার কিংবা এটাকে 4x না করে এটা এর মান যদি হাফ করে দিই, এটা 2x, এটা 2y, বা শুধু ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স, এক্স স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই, এই রকমের থাকতে পারে, বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে দুটোই অধিবৃত্ত। এবং সেটা কিভাবে হবে, একটা দুটো টাইপ করলে এগুলো কিন্তু সহজে বোঝা যাবে। আর প্রথমে যেটা বলেছে অধিবৃত্ত এবং সরলরেখা, তাহলে অধিবৃত্তের সমীকরণ যেভাবে থাকবে, যেদিকে থাকবে স্কোয়ারটা যেমন থাকবে, আমরা জানি যে স্কোয়ারটা যদি ওয়াই স্কোয়ার থাকে, ওয়াই স্কোয়ার থাকলে কি হয়েছে, ওয়াই পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, সেক্ষেত্রে এক্স এর মানটা একই থাকবে। তাহলে এক্সকে এইভাবে আমরা করে নেব। তো ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax, এখানে এর মানটা 1, আর ওয়াই ইজিক্যাল টু 2x, এটা আরেকটা লাইন হবে। এবং এই অধিবৃত্ত এবং লাইন দিয়ে যে কমন রিজনটা হবে, সেক্ষেত্রে আমাদের দুটো কোথায় কাট করছে সেটা আমাদের বের করতে হবে, সেখান থেকে আমরা ইন্টিগ্রেশন করব। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর আরও ডিটেলে আলোচনা করব যখন ক্ষেত্রফলের চ্যাপ্টারের সাজেশন নিয়ে আসব। তো লাস্টের যেটা ইউনিট, সেটা হচ্ছে রৈখিক প্রোগ্রামিং বা এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তো এখানে এলপিপির ক্ষেত্রে সমস্যা গঠন, কথার অঙ্ক থেকে সমীকরণ গঠন করা এবং সমাধান করা, এই দুটো টাইপই থাকবে। এবং সমাধান করার ক্ষেত্রে সমাধান লেখচিত্রের সাহায্যে ফিজিবল রিজিয়ন বা সমাধান অঞ্চল বের করতে হবে, কৌণিক বিন্দু বা কর্নার পয়েন্ট বের করতে হবে, জেডের সর্বোচ্চ মান পদ্ধতিতে, কর্নার পয়েন্ট পদ্ধতিতে যে আমরা কর্নার পয়েন্টগুলো পাবো সেগুলো বসিয়ে দেখব যে জেডের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কিভাবে হবে সেটা বের করতে পারবো। এবং যেটা শুধু বাউন্ডেড ফাংশনের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তো এই গেল টোটাল সিলেবাস। এবং এখানে সিলেবাস বলতে আমি যেটা বললাম যে পার্টিকুলার কোনো অঙ্ক নয়, আমি টাইপগুলো আলোচনা করলাম। আশা করি এই সিলেবাসটা তোমাদের খুবই কাজে লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও। তোমাদের পরিচিত যারা আছে অবশ্যই তাদেরকে শেয়ার করো, যাতে তাদেরও কাজে লাগে। এবং পরবর্তীকালে যারা নিচু ক্লাস আছো তাদের অবশ্যই কাজে লাগবে। তো প্রস্তুতি ভালো করে নাও, অবশ্যই বারবার প্র্যাকটিস করো। অঙ্ক প্র্যাকটিস ছাড়া অঙ্ক ভালো রেজাল্ট হয় না। আজকে এই পর্যন্তই। খুব জলদি পরের ভিডিও এবং চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আসছে। অবশ্যই এটা দেখার পর কয়েক ঘন্টা অপেক্ষা করো, পরবর্তী ভিডিও আবার আসবে। তো এখনকার পর্যন্ত এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।